গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে, সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা, জনাব নুরুল হক নূর? এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর, তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে। মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসোলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী প্রতিনিধিত্ব করি। কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা, আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো। কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে, এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি, তাদের অপকর্ম, যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, গত 15 বছরে যে ছাত্রলীগের অপকর্ম, সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায়। কিংবা আওয়ামী লীগের যে অপকর্ম, কিন্তু জনাব নূর, প্রক্রিয়ায় করাটা বোধহয় উত্তম সিদ্ধান্ত। কিন্তু জনাব নূর, প্রজ্ঞাপন করে যদি নিষেধই না করা হবে, তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেনসিটিভ কেন ওই অঞ্চল, ওই পক্ষের কোনো একটা কথা শুনতে? যেমন ধরেন, আমি আমার উদাহরণ দিই। গতকাল আমি ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম। এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে, ও আয়সা একটা কথা বলবে, তারা পুরো পৃথিবী ঘুরে যাবে। আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটাকে আমি আগে দেখি নাই, দেখছি, কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি, যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে, ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া। হাউএভার তারা কিন্তু কারো কথাই শুনবে না, কারো কথাই জায়গা দিবে না। তাহলে তারা এটা কেমনে করবে? মানে আমি আপনার সাথে কিন্তু 100 ভাগ একমত। ছাত্রলীগ 15 জুলাই থেকে এই 5 আগস্ট পর্যন্ত কিন্তু না, গত 15 বছরে যা করছে, ওদের 100 বার 100টা বিষয়ে 100 রকম শুনানি হওয়া উচিত। তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কিভাবে করছে। সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে 5 আগস্ট সে কোথায় ছিল, কেমনে পালাইলো, এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে। সেইটা আমি ট্রাই করছিলাম, কিন্তু ওনারা এটা পছন্দ করলো না। আপনারা এটা পছন্দ করলেন, এটা কেন? কারণটা কি? না না, আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না। মানুষকে কথা বলতে দিতে হবে। আমাকে যারা পছন্দ করে না, তারাও তো আমাকে অনেক সমালোচনা করে, অনেক কথা বলে, সেটা শোনার প্রয়োজন। এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল। এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি, এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে, লাইক হচ্ছে, দ্রুত শিফট হচ্ছে, এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে, মব জাস্টিসের মতো। যার ফলে অনেকে ওই যে বলছেন, এখন আপনার মতো সাংবাদিক আপনার হিসাব করতে হয় যে আমি অমুককে ডাকলে পাবলিক আমাকে গালি দিবে কিনা, কি বলবে কিনা। না, আমি কেয়ার করি না পাবলিকের গালি, আমি কেয়ার করি না। নূর, পাবলিকের গালি আপনি কেয়ার করেন, আপনি খেয়াল করেন। নূর, পাবলিকের গালি আমি কেয়ার করি না, আপনি খেয়াল করে দেখেন। 50টা জায়গা থেকে 50টা মামলা হবে এই আওয়ামী লীগের বানানো একটা ল দেয়া 50টা জায়গা থেকে। তো এই হ্যারাসমেন্টটা, বাংলাদেশে আমার অপারেশন আছে, আমি আমেরিকায় রেজিস্টার্ড হইতে পারি, বাংলাদেশে আমার অপারেশন আছে, সেখানে আমার রেজিস্টার্ড হইতে হবে। তো সেগুলো আমি কেন এই হ্যারাসমেন্টটা নিব না? এটা এখন সেরকম এখন হইতো কিনা এটা তো আমরা জানি না, আপনিও জানেন না। কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন, যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে, তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম। কিন্তু ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত
করেছে। আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে, না হলে টাকা দিতে হবে আমাদেরকে 2 কোটি 5 কোটি। তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে, এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে। যাদেরকে মনে হয়েছে ও মক্কে মামলায় দিলে পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে, সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে। এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে, আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তখন তারা পরিষ্কারভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি, কে কোথা থেকে মামলা করছে, কার বিরুদ্ধে কি মামলা করছে, আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না। আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা ঘেরাও করা হচ্ছে, আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কাজেই গ্রেপ্তার করলে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হবে। তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে 64 জেলা আপনি কথা বললেই মামলা হবে, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আপনার অনেক অপোজিশন লেভেলেও আপনার অ্যাকসেপ্টেন্সি আছে, ধরেন এর আগে যারা গভর্নমেন্ট ছিল তাদের লেভেলে নূর, আমার কথাই হইতেছে না নূর, আমার কথাই হইতেছে না নূর। আমি বলি এটা পার্সোনাল, সেটা তো আমরা দেখেছি। নূর, পার্সোনাল ঘটনাকে কেন্দ্র করে তো মানুষকে জাস্টিফাই করার সুযোগ নাই যে সে একটা অন্যায় করে ফেলছে, যা সে ফেসিবাদের দোষর হয়ে যাচ্ছে। এই যে আপনার একটা ট্যাগিং প্রবণতা, এটা এখনো আছে, এটা খুব দুঃখজনক। এটি আসলে উনি ওনার শেষ কথাগুলো আমি শুনতে পাই নাই, মানে শেষ 1 মিনিট আমি শুনতে পাচ্ছিলাম না। আই উড রাদার রিকোয়েস্ট কন্ট্রোল রুম টু ফিক্স ইট। কিন্তু নূর, আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে, এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা, বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ? আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার সাথে যত খাতির, বিএনপির সাথে যত খাতির, তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতে ইসলামের সঙ্গে, মনে হয় আর কি অ্যাপারেন্টলি। এইটা আপনি কিভাবে দেখেন? এটা এখন এটা অনেকে বলছে, আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, সেম কোশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমনকি রাষ্ট্রপতির সাথে 5ই আগস্টের মিটিং এও আমাদের সেনাপ্রধানও জামাতের কথা উল্লেখ করেছে, বা জামাত বেশি স্পেস পাচ্ছে, এরকম কথা আপনি বলছেন, ম্যাডাম বলছে, আরো অনেকগুলো প্রোগ্রাম শুনেছি। এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আরেকটা দলের বিষয়ে বলি, তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না, বা সে আমরা স্পেস পাচ্ছি, এটা তার সহ্য হচ্ছে না। কাজে আমি বরাবর ওই জায়গায় না গিয়ে আমি যেটা বলতে চাই, ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে, এখন এখানেও তো ধরেন বিভিন্ন পত্র পত্রিকা যেভাবে হেডলাইন করছে, মনে হয় এটা কি বলবেন আপনি, একটা মঙ্গল গ্রহ থেকে কোনো প্রাণী এসেছে যে সবার একেবারে হইচই করা লাগবে যে জবই শিবির আত্মপ্রকাশ করলো, জবই শিবির আত্মপ্রকাশ করলো। তারা এতদিন রাজনীতি করে নাই। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলাম